দেশের পথে দেশের পথে হ্যাঁ দেশের পথে দেশের পথে দেশের পথে। কেমন আছেন বন্ধুরা? দেশের পথের আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের স্বাগতম। আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশের একটা পুরনো জেলা রংপুরে। যেতে পথে একটা কথা বলতে চাই। দেশের পথের দর্শক মানে আপনাদের কাছ থেকে অনুষ্ঠানটি নিয়ে এত সাড়া পেয়েছি যে পথের ক্লান্তি ভুলে ছুটে চলা শক্তি এখন আমাদের অফুরন্ত। আপনাদের ভালো লাগা খারাপ লাগার উক্তিগুলো আমাদের প্রেরণা দেয়। চলতি পথে মানুষের ভালোবাসা আদর আপ্যায়ন এসব তো তারই উদাহরণ। বন্ধুরা, আপনাদের ধন্যবাদ। ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৩৩৫ কিলোমিটার এবং যেতে পথে পার হতে হয় যমুনা সেতু। ঢাকা থেকে যারা রংপুর আসবেন তাদেরকে বলছি, ঢাকার গাবতলী থেকে রংপুরের উদ্দেশ্যে প্রতিদিন বাস ছেড়ে যায়। এছাড়া ট্রেনেও চলে আসতে পারেন রংপুর, তবে সময় লাগবে খানিকটা। ওহো, আজকে তো শনিবার, ৮:৪০ বেজে গেছে। এখন তো দেশের পথে দেখার সময়। না না, মিস করা যাবে না। দেখি এ সপ্তাহে কি দেখাচ্ছে। বন্ধুরা, ভিজিটে অনেক জায়গায় যেতে হবে, প্রস্তুতি নিয়ে নিন। রংপুরে দেখার অনেক কিছু আছে। ভাবছি ছবির মতো সুন্দর এই জেলাটিতে প্রথমে আপনাদের কোথায় নিয়ে যাব? ভিন্ন জগতে? তো চলুন দেখে আসি ভিন্ন জগৎ। এই তো ভিন্ন জগতের পথ। রংপুর সৈয়দপুর মহাসড়কের গা ঘেঁষে পাগলাপির মোড় হয়ে জলঢাকা সড়ক দিয়ে গঞ্জিপুর এলেই পেয়ে যাবেন ভিন্ন জগৎ। যেতে সময় লাগবে আধা ঘন্টার মতো। পৃথিবীর বুকে সবুজ প্রকৃতির মাঝখানে ভিন্ন জগতে কি আছে চলুন দেখে আসি। পায়ে হেঁটে ভিন্ন জগৎ দেখতে হলে আপনাকে 10 টাকা গুনতে হবে, আর 6 বছরের নিচে শিশুদের জন্য প্রবেশ ফ্রি। আমাদের হাতে সময় কম, তাই গাড়ি চড়ে চট করে আগে এক পাক ঘুরে দেখি। দেখতে পাচ্ছেন তিল তিল করে গড়ে উঠছে রংপুরের এই বিনোদন কেন্দ্রটি। কাজ শেষ হতে সময় লাগবে নাকি 22 বছর। তবে বর্তমান ভিন্ন জগতে বেশ সুন্দর। অদ্ভুত দেখতে বিমানটিতে চড়তে হলে আপনাদেরকে আসতে হবে রংপুরের ভিন্ন জগতে। ভিন্ন জগতে সবার জন্য আছে অনেক কিছু। শিশু কিশোরদের জন্য রয়েছে শিশু কানন, যেখানে রয়েছে মজার মজার রাইডস, সৌরমণ্ডলী দেখার জন্য প্ল্যানেটোরিয়াম, হিম হিম বরফের দেশ, নৌকা ভ্রমণ, মৎস্য শিকার সহ থাকা খাওয়ার চমৎকার ব্যবস্থা রয়েছে এখানে। ঘুরে দেখুন।
আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছিল, আচ্ছা বলো তো, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কি? আমাকে থামিয়ে এসে বলেছিল, এদেশে বিনোদনের ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ ঘরে ফিরে বিনোদন করে, আর তার ফলস্বরূপ বংশ বৃদ্ধি হয় এবং দেশে জনসংখ্যা বিস্ফোরণ ঘটে। বন্ধুর কথা যদি সত্যি হয়, তাহলে আমার মনে হয় এবার বাংলাদেশের জনসংখ্যা প্রাকৃতিকভাবেই নিয়ন্ত্রণে আসবে। দেশের সব জেলাতেই এখন গড়ে উঠছে এ ধরনের বিনোদন পার্ক। দেশের মানুষ মজা করবে, বিনোদন খুঁজবে পার্ক বা এ ধরনের মনোরম পরিবেশে এসে, ঘরের ভিতরে নয়। হ্যাঁ, আপনাদের এখন নিয়ে যাচ্ছি আধ্যাত্মিক পূর্ণবতী মহিলা তারা বিবির তারাগঞ্জে। ওখানে দেখার মতো তারা বিবির মসজিদ রয়েছে, যা সুলতানি মসজিদ নামেও পরিচিত। সুলতানি আমলে নির্মিত বহু বছরের পুরাতন তারা বিবির এই মসজিদটির কারুকাজ এখনো দেখার মতো সুন্দর। আমার পেছনের মসজিদটি তারাগঞ্জ জামে মসজিদ। এটা একটি সুলতানি আমলের মসজিদ। এই মসজিদটি ঘিরেও এলাকাবাসীর একটা ভ্রান্ত ধারণা আছে যে এই মসজিদটি রাতারাতি তৈরি হয়েছে। আরে বাবা, ইনি কি? ও মজার মানুষ। এই এলাকার মানুষ সবাই কম বেশি মজার। তাদের মুখে থাকে মজার পান। হ্যাঁ, পান। রংপুর এলাকায় শতকরা 90 জনই আমার মনে হয় পান খান এবং গান গান। দেখতে পাচ্ছেন পান খাওয়ার রংপুরিয়ান স্টাইল। ছেলে, বুড়ো, মেয়ে, জামাই সবাই এখানে পান খেকো। রংপুরের কথা বলতেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা বলতে হয়। তেভাগা আন্দোলনের অনেক কষ্ট কথা বলতে হয়। আমরা শুনেছি বদরগঞ্জ এলাকায় গেলে তেভাগা আন্দোলনের এক অগ্নিপুরুষের দেখা পাবো। অবশ্যই দেখা হবে তার সাথে, কি বলেন? বন্ধুরা, আগে বলেছি ভ্রমণে আমাদের কোনো পূর্ব প্রস্তুতি থাকে না। যেতে পথে যা সামনে আসে তাই আপনাদের দেখাই। গ্রামে ঢুকতেই মেয়েদের সমবেত সুরেলা করুণ আওয়াজ ভেসে আসলো কানে। ভাবলাম কেউ মারা গেল নাকি। লোকমুখে জানতে পারলাম কেউ মরেনি, এটা বিয়ের গীত। বিয়ে হচ্ছে গ্রামে। বাহ, চলুন দেখে আসি রংপুর অঞ্চলে গ্রামের বিয়ে। এই অবোধ বালকটি বর। যে বয়সে এই বালকের ডাঙ্গুলি খেলার কথা, সে বয়সে তাকে বিয়ে নামক লাঙলের জল কাঁধে নিতে হচ্ছে। হায় রে মূর্খ মানব!
বর দেখলেন, কোণে দেখবেন না? চলুন। কই? বাহ, এই ফুটফুটে কিশোরীটি এই বিয়ের কোণে। বিয়ে বলতে কি বোঝে সে? তার নাম মোসাম্মদ মাজেদা খাতুন। এই মোসাম্মদ মাজেদার ঘর খুঁজলে বোধহয় এখনো পাওয়া যাবে পুতুল, যার বিয়ে সে হয়তো কদিন আগেই দিয়েছে। দেশের পথে চলতে চলতে রংপুর অঞ্চলে এসে এই বিয়ের গিফটটি পেয়ে গেলাম, দেখালাম আপনাদেরকে। বাল্যবিবাহ এই বাংলাদেশে আইনত নিষিদ্ধ। বলেছিলাম না, দেখা হবে তার সাথে। ইনকিলাব জিন্দাবাদ। আমরা আসছি কমরেড সয়রুদ্দিন সাহেবের বাড়িতে, যিনি তেভাগা আন্দোলনের সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তিনি এখনো জীবিত আছেন। তার সঙ্গে আপনাদের সাক্ষাৎ করে দেব। জি, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? খুব ভালো নেই। শরীর ভালো না? তেভাগা আন্দোলন কত সালে হয়েছিল? 46 সালে 1946 সালে। ওই আন্দোলনে কি আপনি ছিলেন? হ্যালো, কিছু মনে আছে আপনার সেই সময়ের কথা? আন্দোলনের কথা কি কিছু মনে আছে আপনার? আছে। জেল খেটেছেন আপনি? আপনাকে ধরে নিয়ে গেছিল? আমরা শুনেছি আপনি 14 বছর জেল খেটেছেন। 1 টাকার বলতো 3 বছর 5 বছর এভাবে। তেভাগা আন্দোলনের সেই অগ্নিপুরুষ কমরেড সয়রুদ্দিন আহমেদ, তিনি আজ বয়সের ভারে তেমন কিছুই মনে করতে পারছেন না। আমাদের আজ সৌভাগ্য হলো তার সঙ্গে দেখা করার। দেশের পথে উনিশশো 1947 থেকে 1971 সময়কালে তদানীন্তন পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণ ন্যায্য অধিকার ও পরবর্তীতে স্বাধিকার আদায়ের লক্ষ্যে যে সংগ্রাম ও আত্মত্যাগ করেছেন, তারই প্রতীক এই স্মৃতিসৌধ রক্তগৌরব। 28শে মার্চ 1971 রংপুর সদরের বদরগঞ্জ থানায় প্রায় 30,000 জনসাধারণ তীর ধনুক লাঠিসোঁটা নিয়ে বেলা 11টায় ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছলে পাকিস্তানি সেনারা গুলিবর্ষণ করে নির্বিচারে হত্যা করে শত শত মুক্তিকামী বাঙালিকে। আহতদের বেয়ানুর দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে সৎকারবিহীন অবস্থায় এই স্থানেই মাটি চাপা দেওয়া হয়। রক্ত গৌরবের সবুজ অঙ্গন, এখানকার জনগণের চিরসবুজ মুক্তির উন্মাদনা। দেশের পথের বন্ধুরা, পল্লী নিবাসে আপনাদের স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং কবি হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবের বাসায়। এটাতেই তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে আজকের চেষ্টা আমার। রংপুরের অনেক কিছু দেখলেন, কিন্তু রংপুর সম্পর্কে তেমন কিছু তো বলা হলো না। আমরা এখন এসেছি রংপুর কারমাইকেল কলেজ ঘুরে দেখতে। এটি রংপুরের প্রথম কলেজ। রংপুর শহর থেকে 3 মাইল দক্ষিণে গেলেই পেয়ে যাবেন কলেজটি।
1916 সালে তৎকালীন বাংলার প্রথম গভর্নর টমাস ডেভিড ব্যারন কারমাইকেল কলেজের বৃত্তি প্রস্তর স্থাপন করেন। বুঝতে পারছেন, তারই নামানুসারে কলেজের নামকরণ করা হয়েছে। এই কলেজের মোট জায়গার পরিমাণ 900 বিঘার মতো। তৎকালীন যে সকল হৃদয়বান জমিদার ও সমাজের বিত্তবান ব্যক্তিরা এই কলেজ প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন, তাদের মধ্যে তাজহাট জমিদার, ট্যাপা ও কাকিনার জমিদার ও জিএল রায় অন্যতম। এর নির্মাণশৈলী ইন্দো স্যাসানিয়া স্থাপত্যিক নিদর্শন লক্ষণীয়। আপনারা দেখছেন রংপুর কারমাইকেল কলেজ। এই কলেজে যারা লেখাপড়া করেছেন তারা তাদের স্মৃতি রোমন্থন করুন, আর যারা দেখেননি তারা এক নজর দেখে নিন কারমাইকেল কলেজ। আর আমরা সামান্য ভূগোল পড়াই। হ্যাঁ, আগেই বলেছি, রংপুর বাংলাদেশের একটি পুরাতন জেলা। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এই জেলার গোড়াপত্তন করেন। এই জেলার মোট আয়তন 2368 বর্গ কিলোমিটার। উত্তরে নীলফামারী ও লালমনিরহাট জেলা, দক্ষিণে গাইবান্ধা, পূর্বে কুড়িগ্রাম ও পশ্চিমে দিনাজপুর জেলা। রংপুরের জনসংখ্যা 25,36,365 জন প্রায়। থানা আছে 8টি আর ইউনিয়ন রয়েছে 83টি। শিক্ষিতের হার 50% এর উপরে। মহান স্বাধীনতা যুদ্ধে রংপুর 6 নম্বর সেক্টরের আওতায় ছিল। রংপুর শহর থেকে 10 কিলোমিটার দক্ষিণে রংপুর বগুড়া মহাসড়কের পাশে পীরগঞ্জ উপজেলায় গেলেই পায়রাবন্দ গ্রাম। আর এই গ্রামেই জন্ম হয়েছিল উপমহাদেশের নারী শিক্ষা, বিশেষ করে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত। আমরা চলেছি এই মহিষী নারীর স্মৃতিকেন্দ্র এবং তার বসতভিটা দেখতে। In awakening, all is dust. এই তো উনি, বেগম রোকেয়া, মুসলিম নারী জাগরণের পথিকৃৎ। আর এটি ওনার স্মৃতিকেন্দ্র। (2001) সালের 1 জুলাই বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রটি উদ্বোধন করা হয়। এখানে নারী শিক্ষার পাশাপাশি মেয়েদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। সংস্কৃতি বিকাশের লক্ষ্যে এখানে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়ে থাকে। তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল, স্মৃতিকেন্দ্রের সকল সামাজিক কর্মকাণ্ড এখন বন্ধ রয়েছে। তারপরেও দেখুন বন্ধ হয়ে যাওয়া বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রটি। এখানেই 1880 সালের 9 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়ার সত্যিকারের স্মৃতি বিজড়িত বাড়ি এটি। বেগম রোকেয়া তার বড় ভাই ইব্রাহিম সাহেবের সহযোগিতায় বাংলা ও ইংরেজি শিক্ষা লাভ করেন। 1909 সালে 1 অক্টোবর মাত্র 5 জন ছাত্রী নিয়ে ভাগলপুরে তিনি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপন করেন। তার স্কুলে মেয়েদেরকে পাঠানোর জন্য তিনি বাড়ি বাড়ি যেতেন। তিনি প্রথম পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকারের দাবি তুলে ধরেন সেই কুসংস্কারের যুগে। অবরোধবাসিনী, পদ্মরাগ, মতিচুর, সুলতানার স্বপ্ন নামক গ্রন্থের তিনি রচয়িতা। 1932 সালে 9 ডিসেম্বর এই মহিষী নারী কলকাতায় মৃত্যুবরণ করেন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্রের লেখাটির যা অবস্থা, ভিতরে একই অবস্থা। তারপরও আসবেন, দেখে যাবেন এই মহিষী নারীর জন্মস্থান।
এবং তার এই স্মৃতিকেন্দ্রটি। দেশের পথে রংপুর শহর থেকে 4 কিলোমিটার দূরে মাহিগঞ্জ, আর ওখানেই দাঁড়িয়ে আছে তাজহাট জমিদার বাড়ি। এখন আপনাদের নিয়ে যাচ্ছি সেখানেই। বর্তমানে তাজহাট জমিদার বাড়িটি পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তর করা হয়েছে। এখানে সারা বছর দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। পিকনিক মৌসুমে মুখরিত থাকে জমিদার বাড়িটি পিকনিক পার্টিদের কলরবে। তাজহাট জমিদার মূলত গোবিন্দলালের পুত্র গোপাল লাল রায়ের বংশধর। স্থানীয়ভাবে তারাই তাজহাটের জমিদার। জমিদারির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন মান্নালাল রায়। তিনি পাঞ্জাব থেকে এখানে এসে হীরা জহরত এবং সোনামানিক্যের ব্যবসা করতেন। জহরত খচিত তাজ বা টুপি বেচাকেনাকে উপলক্ষ করে এই এলাকায় বিশাল হাট বসত। আর সেই তাজহাটকে কেন্দ্র করেই এই জমিদার বাড়ির নামকরণ করা হয় তাজহাট জমিদার বাড়ি। জমিদার গোবিন্দলাল রায় এই বাড়িটি নির্মাণ করেছিলেন 1917 সালে। তো আসুন আপনাদের তাজহাট জমিদার বাড়ি ঘুরে দেখাই। জমিদারও নেই, পুকুরে পানিও নেই। তাজহাট জমিদার বাড়িটি এত সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে যে আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এটি বেশ পুরাতন। মূল জাদুঘরটি দোতলায় অবস্থিত। আমরা যতক্ষণে পৌঁছেছি ততক্ষণে জাদুঘরটি বন্ধ হয়ে গেছে, তাই আমাদের জাদুঘর সম্পর্কে তেমন কিছু দেখাতে পারলাম না। তবে আপনারা যারা এখানে আসবেন তারা তো অবশ্যই জাদুঘর দেখবেন। ও হ্যাঁ, আমাদেরকে চিঠি লেখার ঠিকানা লিখে দিন। পরিচালক দেশের পথে, 10 সিদ্ধেশ্বরী রোড, ফ্ল্যাট নম্বর 5-B, ঢাকা 1217। আর ইমেলও করতে পারেন দেশের পথে @thematicbd.com। আমাদের আগামী পর্ব থাকবে রংপুর। দেখার আমন্ত্রণ রইল। জমিদাররা আসলে কেমন ছিলেন? আসলে আমরা যেগুলো সিনেমাতে দেখি, বইয়ে পড়ি, তেমন ছিলেন নাকি তার থেকেও আরো অন্যরকম ছিলেন? এত টাকা তারা কোথায় পেতেন? তারা কি আসলে ভালো লোক ছিলেন না খারাপ লোক ছিলেন? কি ছিলেন আমি জানি না। তবে তাদের রেখে যাওয়া বাড়িটি এখনো আছে, এটি ঘুরে দেখতে পারেন আর কল্পনা করতে পারেন আপনার মতো করে একজন জমিদারকে। দেশের পথে।